আওয়ামী লীগ দেখেন ৭০-ই কিন্তু সবচেয়ে বড় দল ছিল না। তখন এই অঞ্চলে সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল কারা? মুসলিম লীগ ছিল সবচেয়ে বড় রাজনৈতিক দল। ঠিক এইরকম একটা টেকটনিক শিফট আপনার ৭০ সালে হয়ে গেছে। সেই রকম একটা বাস্তবতা কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানে হয়ে গেছে। সেই একই পরিধিতে বিএনপি আছে, সেই একই পরিধিতে জামাত আছে, সেই একই পরিধিতে ছাত্রদের যে নতুন দল আসছে তারা থাকবে, আমরা আছি, এবি পার্টি আছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আসলে আমি দলগুলোর ভিতরে কোনো ফাটল দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা নিজস্ব প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। এটাই একটা হেলদি ডেমোক্রেসির শর্ত। সকল রাজনৈতিক দল যদি সকল বিষয়ে একই ভাষায় কথা বলে, একই ধরনের মতামত দেয়, সেটা আসলে গণতন্ত্র না। আমরা যেহেতু গত ১৬ বছরের এই ফ্যাসিবাদী বন্দোবস্তের ভিতরে একটা মতে অভ্যস্ত হয়ে গেছি যে শেখ হাসিনা কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, গণভবন কি বলছে, আমরা এই সিঙ্গুলার ওপিনিয়নের একটা ট্রমা আছে। আপনি যখন একটা মতে অভ্যস্ত হয়ে যাবেন তখন একই বিষয়ে যখন আপনি ২টা মত শুনবেন, ৩টা মত শুনবেন, তখন আপনি ঘাবড়ে যাবেন। আপনি বোধ করবেন আচ্ছা এটা কোনো বেশ ঝামেলা হচ্ছে। তো আসলে বাস্তবতাটা এমনই হওয়া দরকার ছিল যে একটা বিষয়ে ১০টা রাজনৈতিক দল ১০ রকম মতামত দেবে। একটা বিষয়ে একই দলের ১০ জন নেতা ভিন্ন রকম মত দিতে পারে। একটা বিষয়ে একই নেতা ২ সপ্তাহ ৪ সপ্তাহের ব্যবধানে ভিন্ন ভিন্ন মত দিতে পারে। কারণ রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন হয়, নতুন তথ্য আসে, নতুন উপাত্ত আসে, নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তখন নিজেকে সংশোধন করতে হয়। সেক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে রাজনীতিবিদদেরকে সৎ থাকা। আগের মতকে যদি পরিবর্তন করতে হয় সেটা ব্যাখ্যা দিতে হবে যে হ্যাঁ আমি ভুল বলেছি, অথবা আমি কেন বলেছি, এখন বাস্তবতাটা কোথায় পরিবর্তন হয়েছে সেটার একটা ব্যাখ্যা দিতে হবে। তাই বিএনপি, জামাত সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব রাজনীতি আছে, তার নিজস্ব ভোট ব্যাংক আছে। অতএব তার ভোট ব্যাংককে ধরে রাখবার জন্য যে চেষ্টাটা তার করা দরকার সেটা সে করছে, এবং এটা করাটাই ন্যায্য। এটার ভিতরে কোনো সংকট, কোনো ঝামেলা আমি দেখতে পাচ্ছি না। এবারের নির্বাচনটা ঐতিহাসিক অনেক বাস্তবতার কারণে অনেক ভিন্ন ধরনের একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে যদি আপনি এটাকে কাছাকাছি তুলনা করেন তাহলে আপনার ধরেন ৭০ এবং ৯০ সাথে তুলনা করতে হবে। আওয়ামী লীগ দেখেন ৭০-ই কিন্তু সবচেয়ে বড় দল ছিল না। তখন এই অঞ্চলে সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল কারা? মুসলিম লীগ ছিল সবচেয়ে বড় রাজনৈতিক দল। বাঙালিদের ভিতরে ধরেন আপনি ন্যাপ ভাসানী সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল। নিজামে ইসলাম পার্টি ৫৪ পার্লামেন্টে অপোজিশন লিডার ছিল তাদের, তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল। তাদেরকে বদলে দিয়ে আওয়ামী লীগ মেজরিটি আসনে নির্বাচিত হয়ে গেছে। ইটস এ ট্যাকটনিক শিফট। মানে এটা হচ্ছে যে আপনার ভূমিকম্পের কারণে ভূগর্ভে যে ফাটলে মৌলিক পরিবর্তন হয়ে যায়, যেভাবে ব্রহ্মপুত্রের ধরেন ১৭৮৭ সালে একটা ভূমিকম্পের কারণে গতিপথ পরিবর্তন হয়ে গেছে, ঠিক এইরকম একটা টেকটনিক শিফট আপনার ৭০ সালে হয়ে গেছে। ৯০-তে এসে দেখেন যারা তখন মুরব্বী ছিলেন অথবা যারা ছাত্রনেতা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ৯০-৯১-তে আওয়ামী লীগ নির্বাচনের আগে তার ক্যাবিনেট ফয়সালা করে ফেলেছে কারা কারা মন্ত্রী হবে। এত নিশ্চিত ছিল আওয়ামী লীগ, পুরো বাংলাদেশ নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ নির্বাচনে জিতবে। এবং বিএনপি নেতাদেরকে মানুষ হাস্যরস করত, আওয়ামী লীগের নেতারা, এই তোরা ক্ষমতায় যাবি, তোদের তো মন্ত্রী বানানোর লোক নাই, এমপি বানাবি কাকে, এরকম একটা হাস্যরসের বাস্তবতা ছিল। সেখান থেকে আমরা দেখলাম যে ৯১ নির্বাচনে বিএনপি বেশ ব্যবধানে আওয়ামী লীগের থেকে এগিয়ে ছিল। তারা সরকার গঠন করতে জামাতে সাহায্য নিতে হয়েছে, কিন্তু তারা মানে প্রধান গুরুত্বপূর্ণ দল আকারে হাজির হয়েছে। সেই রকম একটা বাস্তবতা কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানে হয়ে গেছে। আমাদের ৬০% জনগোষ্ঠীর বয়স ৩০-৩৫ অথবা তার নিচে। এই যে বিশাল জনগোষ্ঠীর চিন্তার ফয়সালা হয়ে গেছে ২৪-এ, এটা ৭০ এবং ৯০-এর মতো ভোট ব্যাংকে একটা ভূমিকম্প সৃষ্টি করতে পারে। এটা একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়ে গেছে। অতএব সেই জায়গাতে বড় দলগুলোর রাজনীতির ফয়সালাটা আওয়ামী লীগ সাপেক্ষে ২০০৮-এর আগের বাস্তবতায় বিবেচনা করবার সুযোগ নাই। দেখেন বিএনপির একটা বড় ভোটের জায়গা হচ্ছে ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী ভোটের রাজনীতিটা। এখন আওয়ামী লীগ মাঠে নাই, যে দলগুলো আমরা আছি আমরা সবাই আওয়ামী লীগ বিরোধী, আমরা সবাই ভারত বিরোধী। তাহলে কি বিএনপির এখানে কোনো সোল এজেন্সি আছে পলিটিক্সটাতে? নাই। এর মানে আমি বলছি না যে বিএনপি নাই হয়ে গেছে, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কোনো সন্দেহ নাই,
কিন্তু বাস্তবতাটা দেখেন, যে সূত্রে জনগণ বিএনপিকে 40-45% ভোট দিয়ে তাকে বিজয়ী করে, সেই সূত্রটা অনেক বড় হয়ে গেছে পরিধিতে। সেই একই পরিধিতে বিএনপি আছে, সেই একই পরিধিতে জামাত আছে, সেই একই পরিধিতে ছাত্রদের যে নতুন দল আসছে তারা থাকবে, আমরা আছি, এবি পার্টি আছে, অন্য দলগুলো যেগুলো আছে তারা থাকবে। সেই বাস্তবতায় ভোটের রাজনীতিটা ঠিক দিল্লি এবং আওয়ামী লীগ সাপেক্ষে যে হবে সেটার বাস্তবতাটা শুধু বিএনপি নিতে পারবে, এই বাস্তবতাটা এখন নাই। অতএব সেই জায়গায় ভোটের রাজনীতিতে একটা মৌলিক মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গেছে জনসমাজে। সেটা কে ক্যাশ করবে, কিসের ভিত্তিতে ক্যাশ করবে নতুন রাজনীতি, কোন জায়গাতে জনগণ এখন আকাঙ্ক্ষা তাদের ব্যক্ত করছে। একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে কোনো রাজনৈতিক দল খুব প্রফাউন্ডলি স্ট্রং পজিশনে আছে এটা বলবার মতো বাস্তবতা এখন নাই কোনো জেলাতে। কেউ বলতে পারবে না যে চোখ বন্ধ করে সে জিতে যাবে। হ্যাঁ, কারো হয়তো ধরেন আমার ভোট, আমি যেহেতু কখনো ভোট করি নাই, এবি পার্টির ভোটটা শুরু হবে এবছর 0 থেকে, বিএনপিটা হয়তো 20 থেকে শুরু হবে। কিন্তু যদি বিএনপি বিরোধী সকল জোট হয়, ধরেন ছাত্রদের নেতৃত্বে এবি পার্টি, অন্যান্য যে দলগুলো আছে, তারা যদি একটা বড় গ্র্যান্ড অ্যালায়েন্স করতে পারে, তারাও কিন্তু ধরেন 15-20% থেকে কিক করতে পারবে। তাহলে সেই জায়গায় একটা জেনুইন গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা একটা আছে। এরপরে দেখেন যে আওয়ামী লীগ বিতাড়িত হবার পরেও আওয়ামী লীগের তো নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, ন্যূনতম ধরেন 15-20%, 25%। এই ভোটগুলো কোথায় যাবে? এই ভোটগুলোর কিন্তু কোনো জাতীয় নিরীক্ষণ নাই, জাতীয় কোনো নীতি নাই। এই ভোটটা হচ্ছে লোকালি ডিস্ট্রিবিউট হবে, একান্তই লোকাল পলিটিক্স। কার সাথে কার ভালো সম্পর্ক, কে তাকে নিরাপত্তা দিতে পারবে, কে ওই জনগোষ্ঠীর সহায় সম্পত্তি, জমি জমা, বাড়ি, ব্যবসা বাণিজ্য নিরাপত্তা দেবে, কে তাকে ন্যূনতম মত প্রকাশের স্বাধীনতা দেবে, বাজারে ব্যবসা করতে পারবে। এই ধরনের অনেক লেনদেন, পক্ষের প্রার্থী, প্রত্যেক দলের বড় বড় দলগুলোতে বিদ্রোহী প্রার্থী আছে, এই প্রার্থীগুলোর ভিতরে সম্পর্ক লেনদেন কিরকম হবে না হবে, এরকম অনেক অঙ্ক এখানে জড়িয়ে গেছে। এর বাইরে যেটা দেখলাম সেটা হচ্ছে জনগণের মধ্যে শুধুমাত্র মার্কা সাপেক্ষে সিল দেওয়ার টেন্ডেন্সি থেকে মানুষ অনেকটা বের হয়ে এসছে। তারা সবাই দেখতে পাচ্ছে যে না, মানুষটা ভালো হইতে হবে, শুধু মার্কা হইলেই হবে না। তাহলে এইবার দেখবেন যে দলীয় প্রতীকটা যেমন গুরুত্বপূর্ণ, ভালো মানুষটাও গুরুত্বপূর্ণ হইতে হবে এইবার নির্বাচনে। তা না হলে দেখবেন যে অনেক বড় দল, অনেক জনপ্রিয় দল পরিচিত মার্কা নিয়ে আসছে কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে, এরকম একটা রাজনীতির বাস্তবতা তৈরি হয়েছে। যদিও আমরা দেখলাম যে সব জেলাতেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ব্যাপারটা এরকম না। ময়মনসিংহে দেখলাম আপনার জামালপুরে, শেরপুরে খুব ব্যাপক আন্দোলন হয়েছে, নেত্রকোনায় মোটেই কোনো আন্দোলন হয়নি, 5 তারিখেও তেমন কিছুই হয়নি। তো সেরকম একটা বাস্তবতায় এটা ডিপেন্ড করছে 90-এর 70-এর গণ আন্দোলনের মতো কোন কোন জেলায় গণ অভ্যুত্থান হয়েছে, কোন কোন জেলায় ছাত্র সমাজ, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ বাজারে, পাড়ায়, মহল্লায় মিছিল নামিয়েছে। ওই জেলাগুলোতে কিন্তু ভোটের পরিবর্তন হয়েছিল। আবার যেখানে যেখানে হয় নাই তারা ট্র্যাডিশনাল স্টাইলই ভোট দিয়েছে। এই জন্য আমাদের এইবারের নির্বাচন ভাবনাটা বেশ কমপ্লেক্স। এর সাথে একটা যোগ হয়েছে যে 91 সাল থেকে আমরা 2 দলের ভোটের একটা পরিবর্তন দেখেছি। এইবার ভোট দিয়েছে তাকে, এইবার ভোট দিয়েছে তাকে, কিন্তু গত 16 বছর কেউ কাউকে ভোট দেয়নি। এই জন্য এই যে বিশাল তরুণ জনগোষ্ঠী, প্রায় 3.5 কোটি তরুণ ভোটার, তার ন্যূনতম কোনো প্রতীকের প্রতি কোনো দুর্বলতা নেই। বাংলাদেশে কোনো না কোনো ফর্মে বাবা মা অমুককে ভোট দেয়, চাচা অমুককে ভোট দেয়, খালা অমুককে ভোট দেয়, বড় ভাই অমুকের মিছিল করে, এইরকমও কিন্তু কিছু দুর্বলতা তৈরি হয় অমুক দলের সাথে, অমুক দলের মার্কার প্রতি। কিন্তু যেহেতু গত 16 বছর বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি ভোটের মাধ্যমে, এই 3-3.5 কোটি অথবা শিক্ষিত জনগোষ্ঠীকে যদি ধরেন আরো 4-5 কোটি মানুষ, তাদের ন্যূনতম কোনো দলের প্রতি দুর্বলতা, মার্কার প্রতি দুর্বলতা তাদের নাই। তারা আসলে ভেবে ভোট দেবে যে আসলে কি বদলেছে কিনা, আসলে কি গণ অভ্যুত্থানের পরবর্তী গত 6 মাসের চরিত্রের ভিতরে আওয়ামী লীগের আগের চরিত্রটাই কি চলমান আছে নতুনদের মধ্যে, না আসলে চরিত্রে বদল হচ্ছে। তো যদি দেখা যায় যে অনেক বড় দল কিন্তু চরিত্রে আসলে আওয়ামী লীগের মতোই, সে এখনো চাঁদাবাজি করে বেড়াচ্ছে, হাট ঘাট মাঠ নদী নালা ইজারা সব দখল করছে, টেম্পো স্ট্যান্ড দখল করছে, বাজার দখল করছে, চাঁদাবাজি করছে, মানুষের কষ্ট দিচ্ছে, তাহলে সে বিএনপি আওয়ামী লীগের বাইরে বিকল্প খুঁজবে।